আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব পরিচিত কিন্তু একটু আড়ালে থাকা একটি শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো। আমরা অনেকটা মেডিকেল গোয়েন্দার ভূমিকায় নামতে যাচ্ছি। উদ্দেশ্য হল পুরুষত্বহীনতা বা ইম্পোটেন্সের একদম গভীরে গিয়ে এর মূল কারণ আর চিকিৎসার উপায়গুলো খুঁজে বের করা। প্রতিটি তথ্যই আমাদের এই গোয়েন্দা গল্পে নতুন সূত্র যোগ করবে। চলুন শুরু করা যাক। এই পুরো আলোচনাটি আমরা যেভাবে সাজিয়েছি তা হল প্রথমে এরেকটাইল ডিসফাংশনের সংজ্ঞা, এরপর রোগ নির্ণয়ের সূত্র, শারীরিক কারণগুলো উদ্ঘাটন, জীবনযাত্রার ঝুঁকি শনাক্তকরণ, মানানসই চিকিৎসার বিকল্প এবং সবশেষে এর পূর্বাভাস ও পরবর্তী পদক্ষেপ। ১ নম্বর পর্ব, ইরেকটাইল ডিসফাংশনের সংজ্ঞা। চলুন একদম ক্লিনিক্যাল বেসলাইন থেকে ব্যাপারটা শুরু করি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল নির্ভরযোগ্য প্যাথোলজি বইয়ের কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স। এই চিকিৎসাগত তথ্যগুলো সাহায্য করবে কোনোরকম সামাজিক ট্যাবু বা সংকোচ ছাড়াই সমস্যাটিকে একদম বিজ্ঞানসম্মত আর বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করতে। ক্লিনিক্যাল ভাষায় পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশনের সংজ্ঞাটা কিন্তু খুবই সোজাসাপটা। সন্তোষজনক যৌন মিলনের জন্য পর্যাপ্ত লিঙ্গোত্থান বা ইরেকশন অর্জন করতে কিংবা সেটা ধরে রাখতে না পারাই হল ইরেকটাইল ডিসফাংশন। এটা নিছকই একটি সুনির্দিষ্ট মেডিকেল কন্ডিশন। তবে শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। মাঝে মাঝে এমন সমস্যা হওয়াটা কিন্তু ১০০% স্বাভাবিক। হ্যাঁ, একদমই তাই। তবে সমস্যাটা যদি দীর্ঘস্থায়ী হয় বা বারবার হতে থাকে, তখনই বুঝতে হবে ভেতরে অন্য কোনো ঝামেলা লুকিয়ে আছে, যার কারণ খুঁজে বের করাটা খুব জরুরি। ২ নম্বর পর্ব, রোগ নির্ণয়ের সূত্র। এই পর্যায়টা বেশ চমকপ্রদ, কারণ ডাক্তাররা এখানে নির্দিষ্ট কিছু উপসর্গ দেখে শারীরিক আর মানসিক কারণগুলোকে আলাদা করে থাকেন। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা অনেকটা ২ রাস্তার মোড়ের মতো কাজ করে। যদি দেখা যায় ঘুমের মধ্যে বা হস্তমৈথুনের সময় ইরেকশন হচ্ছে কিন্তু সঙ্গীর সাথে থাকা অবস্থায় হচ্ছে না, তাহলে বুঝতে হবে মূল কারণটা সম্ভবত মানসিক। আর যদি কোনো পরিস্থিতিতেই ইরেকশন না হয়, তাহলে তা জোরালোভাবে কোনো শারীরিক সমস্যার দিকেই নির্দেশ করে। দারুণ একটা সূত্র, তাই না? তো যখন সূত্রগুলো মানসিক কারণের দিকে ইশারা করে, তখন প্রধান অপরাধী হিসেবে যাদের পাওয়া যায় তারা হল অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি, বিষণ্ণতা, সম্পর্কের টানাপোড়েন অথবা যৌন মিলনে ব্যর্থ হওয়ার ভয়। এগুলো এতটাই শক্তিশালী মানসিক প্রভাবক যে তা সরাসরি শারীরিক প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করে দেয়। ৩ নম্বর পর্ব, শারীরিক কারণগুলো উদ্ঘাটন। চলুন এবার ফিজিক্যাল দিকটায় ফোকাস করি। যখন কোনো পরিস্থিতিতেই লিঙ্গোত্থান সম্ভব হয় না, তখন শরীরের ভেতরের কোন সিস্টেমগুলো বিগড়ে গেছে সেটা খুঁজে বের করাটা খুব দরকারি। কারণটা যদি শারীরিক হয়, তবে ডাক্তারদের রাডার ঘুরে যায় এমন সব রোগের দিকে যেগুলোর রক্তপ্রবাহকে বাধা দেয়, যেমন ধরুন কার্ডিওভাস্কুলার রোগ বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। এছাড়া মাল্টিপল স্ক্লেরোসিস বা পার্কিনসন্সের মতো স্নায়ুতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতায় টেস্টোস্টেরন কমে যাওয়া কিংবা শারীরিক গঠনগত কোনো ত্রুটিও এর পেছনে থাকতে পারে। অবাক করার মতো বিষয় হল, অন্য কোনো রোগের চিকিৎসার জন্য নিয়মিত যেসব ওষুধ খাওয়া হয় সেগুলো অনেক সময় ভিলেনের রোল প্লে করে। যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, ডায়ুরেটিক্স বা হাই প্রেশারের ওষুধগুলো মাঝে মাঝে ইম্পোটেন্সের গোপন কারণ হয়ে দাঁড়ায়। মানে এক রোগের চিকিৎসা করতে গিয়ে শরীর আরেক উপসর্গ তৈরি করে ফেলে আর কি। ৪ নম্বর পর্ব, জীবনযাত্রার ঝুঁকি শনাক্তকরণ। শরীরের ভেতরের রোগ বা ওষুধের সাইড এফেক্টের বাইরেও আমাদের দৈনন্দিন লাইফস্টাইল এই ঝুঁকিটাকে কতটা বাড়িয়ে দেয় সেটা এবার একটু দেখা যাক। প্যাথোলজি তথ্য মতে অতিরিক্ত ক্লান্তি, মাত্রাতিরিক্ত মদ্যপান, চেইন স্মোকিং এবং অবৈধ মাদকের ব্যবহার হল একদম প্রথম সারির ঝুঁকি। ভালো খবর হল, এগুলো এমন কিছু ফ্যাক্টর যা চাইলেই একটু সচেতন হয়ে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, এই সমস্ত ক্লু বা সূত্রগুলো মিলিয়ে যখন মূল কারণটা শনাক্ত হয়েই গেল, তখন মাথায় যে স্বাভাবিক প্রশ্নটা আসে তা হল, এর চিকিৎসা বা সমাধানটা আসলে কি? ৫ নম্বর পর্ব, মানানসই চিকিৎসার বিকল্প। এর সহজ উত্তর হল, সবার জন্য একই ঢালাও চিকিৎসা কখনোই কাজ করবে না। নির্দিষ্ট ডায়াগনোসিসের উপর ভিত্তি করেই চিকিৎসাটা একদম মানানসই হতে হবে।
সমাধানগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। মানসিক সমস্যা হলে তার সমাধান করা হয় সাইকোসেক্সুয়াল কাউন্সিলিংয়ের মাধ্যমে। রক্তপ্রবাহের সমস্যা থাকলে সাময়িকভাবে ওষুধ বা ভ্যাকিউম পাম্প বেশ ভালো কাজ করে। অন্যদিকে পিনাইল ইমপ্ল্যান্টের মতো সার্জিক্যাল অপশনগুলো সাধারণত গঠনগত সমস্যা বা শ্রোণী অঞ্চলে বড় কোনো আঘাতের ক্ষেত্রেই কেবল ব্যবহার করা হয়। 6 নম্বর পর্ব, পূর্বাভাস এবং পরবর্তী পদক্ষেপ। আলোচনা প্রায় শেষের দিকে। এবার একটু প্রগনোসিসের দিকে তাকাই এবং উপসর্গগুলো নজরে আসার পর ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত তা জেনে নিই। চিকিৎসা বিজ্ঞান থেকে সবচেয়ে আশ্বস্ত করার মতো যে খবরটি পাওয়া যায় তা হল বেশিরভাগ ক্ষেত্রেই ইরেকটাইল ডিসফাংশনের সফল চিকিৎসা করা সম্ভব, আর এর ফলে ভুক্তভোগী এবং তার সঙ্গী উভয়েরই মানসিক প্রশান্তি আর জীবনযাত্রার মান জাদুকরীভাবে উন্নত হয়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শ একটু ভেবে দেখতে অনুরোধ করব। যদি এমন কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হতে থাকে, তাহলে কি শুধুই একটুখানি বিব্রত বোধের কারণে মানব জীবনের এত স্বাভাবিক আর সহজেই নিরাময়যোগ্য একটা বিষয়কে বিসর্জন দেওয়াটা কোনো কাজের কথা? একদমই না। বরং সব রকম সংকোচ ঝেড়ে ফেলে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়াই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।